ফেসবুকে বর্তমান সময়ে বিদ্যুৎ বিলের উপরে যে ডিমান্ড চার্জটা দেওয়া হয় সেটা নিয়ে খুব প্রতিবাদ চলতেছে। শুরুতেই আমি যে বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জ সরকার থেকে বৃদ্ধি করা হয়েছে। আগে বাসাবাড়ির জন্য প্রতি কিলোওয়াট বিদ্যুতের জন্য ডিমান্ড চার্জ ছিল ৩৫ টাকা, সেটা ৪২ টাকা উত্তীর্ণ করা হয়েছে। সো এই এই রকম একটা পরিস্থিতিতে, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি চলতেছে, এরকম একটা পরিস্থিতির ভিতরে ডিমান্ড চার্জ বৃদ্ধি করার প্রতিবাদটাকে আমি সমর্থন করতেছি। কিন্তু আমি আজকে মূলত কথা বলতে চাচ্ছি যে আসলে ডিমান্ড চার্জ ব্যাপারটা কি, এটা কেন ধার্য করা হয়, এটা কোথায় যায়, এই টাকা কিভাবে কি হয় সেগুলো। তো এই ডিমান্ড চার্জ ব্যাপারে বলার আগে আমাদের একটু বেসিক একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আসলে বিদ্যুৎ যেটা আমাদের বাসাবাড়ি পর্যন্ত আসে, এটা আসলে আসে কিভাবে। তো বিদ্যুৎ আসলে 3টে স্টেপে আসে। প্রথমে এটা হচ্ছে জেনারেশন হয়, বিদ্যুৎ জেনারেশন হয়। কিছু কোম্পানি আছে, বাংলাদেশি কোম্পানি আছে, তারপরে এই যে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ একটা পাওয়ার কোম্পানি আছে, আইপিপি বলে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাওয়ার প্রডিউসার, এই যে সামিত সহ আরো কিছু প্রাইভেট কোম্পানি আছে, এগুলো হচ্ছে সরকারের প্রাইভেট, এরা পাওয়ার জেনারেশন করে, মানে জেনারেশন একটা পার্ট গেল। এরপরে একটা ছিল ট্রান্সমিশন, সেকেন্ড পার্ট ট্রান্সমিশন। এর ছিল পিজিসিবি নামে একটা আছে আমাদের বাংলাদেশে। এই পিজিসিবি মূলত ট্রান্সমিট করে এই জেনারেশন যেটা বিদ্যুৎ হচ্ছে, সেই বিদ্যুৎটা ডিস্ট্রিবিউটর পর্যন্ত ট্রান্সমিট করে আনে বিভিন্ন পাত থেকে। আর তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটর। এই জায়গায় এসে যেটা হয়, এই যে আপনার ট্রান্সমিশন করে নিয়ে আসলো, এইটা যে বাংলাদেশের পিডিবি আছে, পিডিবি ঢাকায় যেমন ডেস্কো আছে, নর্থ বেঙ্গলে একটা, ওটাকে নেস্কো বলে সম্ভবত, খুলনা বরিশাল ওই জোনেও একটা আছে। সো এই পিডিবি আছে। আর একটা আছে সবচেয়ে বেশি মানুষের কাছে যারা বিদ্যুৎ পৌঁছায় দেয়, বিশেষ করে রুরাল এরিয়ায়, গ্রামগঞ্জে, আরইবি বলে। এদের প্রায় 80টার মতো পিবিএস আছে। তো এগুলোর মাধ্যমে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটার, এরা একদম গ্রাহকের কাছে এই বিদ্যুৎটা পৌঁছায় দেয়। তাহলে আমি কি বললাম, বিদ্যুৎ আসলে 3টা স্টেপে মানুষের কাছে পৌঁছায়। একটা হচ্ছে জেনারেশন হয়, বিভিন্ন কোম্পানি বিদ্যুৎ প্রডিউস করে, দেশি এবং বর্তমানে বেসরকারিও। তারপর ট্রান্সমিট করে পিজিসিবির মাধ্যমে, আর এই আরইবি পিডিবির মাধ্যমে ডিস্ট্রিবিউশন বা গ্রাহকের কাছে ডিস্ট্রিবিউট হয়। এখন আসেন, আমি ধরেন একটা গ্রাহক, তো আমার বাসা বাড়িতে আমার বিদ্যুৎ লাগবে। তো এইটা করার জন্য যেটা করা লাগে, আমাকে যদি আরইবি হয়, তাহলে ধরেন আমি আরইবির কথাই বলি, আমাকে বিদ্যুৎ অফিসে যেয়ে বলতে হয় যে আমার বাসা বাড়িতে একটা লাগবে, বিদ্যুৎ কানেকশন দেবে, একটা মিটার লাগবে। তো ধরেন বাসা বাড়িতে সাধারণত 2-3 কিলোওয়াটের বেশি সাধারণত লাগে না, তো আমার 2 কিলোওয়াটের কনজিউম হবে এখানে পাওয়ার, 2 কিলোওয়াটের। তখন একটা ডিমান্ড নোট তৈরি হয়। ডিমান্ড নোটটা হচ্ছে, এটা একটা চুক্তি, এই বিদ্যুৎ ডিস্ট্রিবিউটরের সাথে গ্রাহকের একটা চুক্তি, যে আমার জন্য 2 কিলোওয়াট পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ করা হবে, এরকম একটা চুক্তি, ডিমান্ড নোট হবে। এখন আমি যখন এটা করে আসব, তখন সরকারের রেসপন্সিবিলিটি হলো আমার বাসা পর্যন্ত এই বিদ্যুতের লাইন নিয়ে আসা। এখন আমার বাসা পর্যন্ত এই বিদ্যুতের লাইন আনার জন্য তাদের ইলেকট্রিক পোল দেওয়া লাগবে, ইলেকট্রিক ওয়্যার মানে বৈদ্যুতিক তার দেওয়া লাগবে। অনেক সময় যে ট্রান্সফর্মারগুলো থাকে, সেই ট্রান্সফর্মার যদি ওভারলোডেড হয়ে যায়, ক্যাপাসিটি না থাকে, তাহলে ওই ট্রান্সফর্মার ছোটোগুলো নামায় বড় ট্রান্সফর্মার লাগানো লাগবে। 5 কেবি নামে হয়তো 10 কেবি, 10 কেবি না হলে 15 কেবি, এরকম আছে। সো এই ছোটো ট্রান্সফর্মার নামায় এইরকম পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমার জন্য রেডি করে আমার বাসা বাড়ি পর্যন্ত, আমার মিটার পর্যন্ত এই 2 কিলোওয়াট যদি লাগে, তাহলে 2 কিলোওয়াট বরাদ্দ দেওয়া হয়। এইরকম একটা চুক্তিপত্র হয়, যেটাকে বলে ডিমান্ড নোট। এবার এই যে কাজটা করলো, আমি যে একটা বিদ্যুতের লাইন নেবো, আমার বাড়ি পর্যন্ত যে বিদ্যুৎ পৌঁছায় দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে দেওয়া হলো, এইটা সরকার কিন্তু আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে যাবে। এখন এটির জন্য খরচ হয়। তো এই বরাদ্দ 2 কিলোওয়াট আমার বাসায় দেখা যাচ্ছে পৌঁছায় দিয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে দেখা যাচ্ছে 1 কিলোওয়াট আমি বিদ্যুৎ ব্যবহার করি, আর 1 কিলোওয়াট আমার ব্যবহার হয় না। কিন্তু আমার জন্য 1 কিলোওয়াট ব্যবহার হবে, আর বাকি 1 কিলোওয়াট আমার জন্য আসলে বরাদ্দ থাকবে।
ওটা স্ট্যান্ড বাই থাকবে, আমি রেডি, আমি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবো। তার মানে সরকার আমার যেহেতু যে ডিমান্ড নোটে চুক্তি করা হয়েছে 2 কিলোওয়াট, সে আমাকে বাউন্ড ওই দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমি যাই ব্যবহার করি না কেন, ডিমান্ড নোটে আমি যত কিলোওয়াট স্যাংশন লোড চাই আমাকে তত কিলোওয়াটের উপরে এই ডিমান্ড চার্জ দেওয়া লাগে। এইটা হচ্ছে ডিমান্ড চার্জ। এই যে আমার ডিমান্ড অনুযায়ী চুক্তি হয়েছে, আমাকে যে ওই চুক্তি অনুযায়ী বিদ্যুৎটা আমার বাসা পর্যন্ত রেডি করে দিয়েছে সরকার, এই ডিমান্ডের জন্য যে চার্জ প্রতি মাসে নেয় এটা হলো ডিমান্ড চার্জ। আর বিদ্যুৎ বিলটা কি, আমি যতটুকু কনজিউম করি, আমার যতটুকু ব্যবহার হয়, আমি 2 কিলোওয়াট নিলাম, আমার জন্য রেডি করে দিছে, এই জন্য আমি প্রতি মাসে এই 2 কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ দেবো। কিন্তু দেখা যাচ্ছে আমি যতটুকু ব্যবহার করবো, যদি 1 কিলোওয়াট ব্যবহার করি আমার 1 কিলোওয়াটের বিদ্যুতের বিল আসবে, 1.5 কিলোওয়াট ব্যবহার করলে 1.5 কিলোওয়াট বিদ্যুতের বিল ব্যবহার আসবে, মানে বিল আসবে। এখন ডিমান্ড চার্জটা যায় কোথায়? ডিমান্ড চার্জ মূলত হচ্ছে এই যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের রেডি করেছে সেটা সরকার করে দিচ্ছে আমার জন্য। এবং এই যে ঝড়ে দেখবেন বিদ্যুতের তার কেটে যায়, তা আমি একবার বিদ্যুতের কানেকশন নেওয়ার পর আমার যদি ঝড় বৃষ্টিতে যদি গাছ পড়ে আমার মাঝখানে যদি দেখেন বিদ্যুতের তার কেটে গেছে, এটা কি আমি নিজে পয়সা খরচ করে ঠিক করি না তো, বিদ্যুতের লোকরাই আবার ঠিক করে দেয়। এই মেনটেনেন্স করা, এই সমস্ত কাজ সরকার করে। আসলে এই ডিমান্ড চার্জের টাকাটা যারা ডিস্ট্রিবিউট মানে জেনারেটর পাওয়ার জেনারেট করে এই কোম্পানিগুলো পায় না, এটা মানে বাংলাদেশ সরকারের রাজস্ব, বাংলাদেশ সরকারের কোষাগারে যায় এই টাকাটা। এই মেনটেনেন্স বলেন বা যে আমাকে পৌঁছায় দিচ্ছে এই বাবদ যায়। সো এইটা হচ্ছে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জের টাকা কোথায় যায়, এইটা হচ্ছে এইখানটায়। আর বিদ্যুৎ যেটা ব্যবহার করি, সরকারি বিদ্যুৎ যারা বিদ্যুৎ যেটা শুরুতে বলেন যে পাওয়ার প্ল্যান্ট জেনারেট করে, ওটা যদি সরকারি হয় তাহলে সরকার পাবে বিদ্যুৎ বিলের টাকা, বেসরকারি হলে বিদ্যুৎ বিলের টাকা বেসরকারি খাতে যাবে। কিন্তু ডিমান্ড চার্জটা আসলে সরাসরি এটা কেউ পায়, মানে কোনো বিদ্যুৎ জেনারেট পাওয়ার প্ল্যান্টের লোক বা বিদ্যুৎ মালিক, জেনারেটর যারা জেনারেশন যারা করে কোনো পাওয়ার প্ল্যান্টের মালিক এটা পায় না, এইটা আসলে সরকারি কোষাগারে যায়, বাংলাদেশের রাজস্ব এটা। এই ডিমান্ড চার্জ অবশ্যই দিতে হবে, একটা মিনিমাম পরিমাণ ডিমান্ড চার্জ দিতে হবে, কারণ এটা রক্ষণাবেক্ষণ ব্যয় আছে। এটা আমি ব্যবহার করি আর না করে আমার বাড়ি পর্যন্ত আমার সাথে যে চুক্তি হয়েছে যত কিলোওয়াট সেটা তারা দিছে, দ্যাটস দিতে হবে। কিন্তু যে এই যে রিসেন্ট সময় যে ডিমান্ড চার্জের যে পরিমাণ বাড়াচ্ছে সরকার, এইখানটা হচ্ছে আপত্তি, এইটা হচ্ছে প্রতিবাদ করার জায়গা, এইটা করা ঠিক হয়। আসলে ব্যাপারটা হয়ে গেছে সরকারের এখন টাকা নেই, রিজার্ভ নেই, ডলার নেই, আর্থিক সংকটে আসলে মানে কুল কিনারাহীন, দিশেহারা। তারা যেখান থেকে পারতেছে জুলুম করে হলো এই টাকা নিচ্ছে, কর বাড়াচ্ছে, কারণে অকারণে বিভিন্ন পণ্যের উপরে মানুষের যে কষ্ট হচ্ছে সেগুলো বিবেচনা নিয়ে ভাবে সেরকমই একটা প্রসেস হচ্ছে। এই ডিমান্ড চার্জটা 35 টাকা ছিল বাসাবাড়ির জন্য, সেটা 42 টাকা করছে। তারপরে সম্ভবত দেখলাম যে অস্থায়ী নির্মাণের জন্য আগে 100 টাকা ছিল পার কিলোওয়াটে, সেটা 120 টাকা করছে, মানে পার কিলোতে 20 টাকা করে ডিমান্ড চার্জ বাড়াইছে। এরকম মানে অসঙ্গতিপূর্ণভাবে ডিমান্ড চার্জটা বৃদ্ধি করা হয়েছে। তো এইটা আমি প্রতিবাদ জানাই যে ডিমান্ড চার্জ এরকম অযৌক্তিকভাবে হুট করে বাড়ানোটা ঠিক হয় নাই বর্তমান পরিস্থিতিতে। কিন্তু ডিমান্ড চার্জটা আসলে জরুরি এবং এই টাকাটা আসলে সরকারের কোষাগারেই আসে। সো ডিমান্ড চার্জ দেওয়া উচিত আমাদের, কিন্তু সেটা আমাদের সহনশীল পর্যায়ে থাকা উচিত, যাতে সেটা গ্রাহকদের জন্য জুলুম না হয়ে যায়। আমি আশা করি ডিমান্ড চার্জ কি, কেন দিতে হয় এবং এই টাকা কোথায় যায় এর উপর একটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সম্মুখ ধারণা দিতে পেরেছি।